সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো তোমাদের এই কোশ্চেনগুলো একবার। যে প্রথম তোমাদের কোশ্চেন ছিল যে 4F 4D, এটা হচ্ছে 5P, 5F আর 6P, এই অরবিটালসগুলো আর অ্যারেঞ্জড ইন দ্য অর্ডার অফ ডিক্রিজিং এনার্জি। কারেক্ট অপশন তোমাকে জানতে চেয়েছে। বেশ, দেখো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এসছে আউবাউ প্রিন্সিপাল থেকে। এসছে আউবাউস প্রিন্সিপাল। আমি পড়ানোর সময় বলেছিলাম এ দুটো রুলস মনে রাখার কথা। যার এন প্লাস এল যত বেশি হয় তার এনার্জি তত বেশি হয়। আর সেকেন্ড কন্ডিশন বলেছিলাম, ইফ এন প্লাস এল ইকুয়াল হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে যার এন বেশি তার এনার্জি বেশি। এটা ছিল লজিক। একটু লজিক লাগানোর চেষ্টা করো। আমি তোমাকে পরপর পরপর বলতে বলতে যাচ্ছি। দেখো এন প্লাস এল, প্রথমটার 4ডির ক্ষেত্রে এন ইকুয়ালস টু 4। আর তোমরা জানো খুব পসিবলি যে এল এর ভ্যালু যদি 0, 1, 2, 3, 4 হয়, L0 মিনস এস সাবসেল, L1 মিনস পি সাবসেল, L2 মিনস ডি সাবসেল, L3 মিনস এফ সাবসেল অ্যান্ড সো অন। তাহলে তুমি নিজেই বলো একবার যে এইখানটা করে আমি যেটা লিখছি 4D, ডি এর জন্য এল কত হয় 2, তাহলে দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে। সেকেন্ডটা দেখো 5 আছে আর পি, পি এর জন্য এল হয় 1, তাহলে এটাও অ্যাড করলে 6 হচ্ছে। থার্ড দেখো লেখা আছে 5 আর এফ এর জন্য হয় 3, মানে 8 হয়ে যাচ্ছে। আর লাস্ট দেখো 6 রয়েছে আর পি এর জন্য 1 হয়, তাহলে দুটো অ্যাড করলে 7 হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট রুলসটার দিকে একটু তাকিয়ে দেখো একটুখানি, যে এই ফার্স্ট রুলটা যেটা আমি রেক্ট্যাঙ্গেল শেপ দিলাম সেটার দিকে, এন প্লাস এল যার বেশি তার এনার্জি বেশি। তাহলে সেই সেন্সে তুমি আমাকে নিশ্চয়ই বলতে পারবে যে এই ক্ষেত্রে 8 হচ্ছে সবচেয়ে বেশি, মানে 4F হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, কারণ 8 আছে, 7 আছে, আর দুটো 6 আছে। তাহলে 4 বলছি। 5F যদি হাইয়েস্ট হয় তাহলে দেখো ওই অপশন সিটা কাটা, অপশন ডিটা কাটা, কারণ 6P দিয়ে স্টার্ট হয়েছে। তুমি তারপর একবার তাকিয়ে দেখো যে তারপরে 7 আসছে, মানে 6P, দুটোর ক্ষেত্রেই কিন্তু 6P আছে। এবার প্রবলেম হয়ে যাচ্ছে তাহলে বাকিগুলো কি হবে। এবার তুমি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে দেখো অপশন এ তে অর্থাৎ 4D তে 6 আছে, আবার 5Pর জন্য এন প্লাস এল 6 হয়ে গেল। তাহলে আমাদেরকে এই সময় রুলস ফলো করতে হবে সেকেন্ড রুলস, অর্থাৎ ইফ এন প্লাস এল ইকুয়াল, তাহলে তার ক্ষেত্রে যার এন বেশি তার এনার্জি বেশি। দেখো তো একবার, প্রথমটার ক্ষেত্রে N4, দ্বিতীয়টার ক্ষেত্রে N5, তাহলে নিশ্চয়ই কার বেশি হলো? 5-এর বেশি হলো, মানে ফাইভ পি। 5P আগে আসবে, মানে 4D আগে এসছে মানে ভুল, 5P আগে এসছে মানে ঠিক। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম ইন ডিটেলস। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। স্যার। সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। আমাদের দেয়া আছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা ক্যাপিটাল এল ইকুয়ালস টু রুট ওভার অফ স্মল এল ইন্টু এল প্লাস 1 এইচ বাই 2 পাই। তার মানে তোমাকে এই অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম শুধুমাত্র ডিপেন্ডস অন এল, স্মল এল এর ওপরে। দেখো ভ্যালুটা এল এর ওপর, কারণ h/2 তো সবার ক্ষেত্রে কমন ফর পি ইলেকট্রন। আচ্ছা, এখনই বার করে এলে পি এর জন্য এল হচ্ছে 1, তাহলে এর ক্ষেত্রে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল হবে √1 × 1 + 1 h/2 পাই। তার মানে হয়ে গেল √2 × h/2 পাই। তুমি এরকম কোনো অপশন পাচ্ছ না, তাহলে এক কাজ করো,
√2 রাখলে আমরা যেটা পাতি বাংলায় করণী নিরসন বলতাম। নিচে আছে 2, 2 মানে √2 ইন্টু √2 পাই বলতে পারো। তাহলে একটা √2 কেটে দাও, থাকলো পড়ে কি h/√2 পাই। এই অপশনটা নিশ্চয়ই পেয়ে যাচ্ছ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে? তুমি এতটা সলিউশন নাও করতে পারতে, তুমি নাও করতে পারতে। তুমি যখন এইটা বুঝে গেলে যে এটা আমাদের শুধুমাত্র হচ্ছে √2 ইন্টু h/2 পাই। দেখো √3 তাহলে কোনো দিক দিয়ে আসছে না, √6ও আসছে না, 3 বলে যে টার্মটা আসছে সেটাও আসছে না, কারণ তোমাদের যা যা সম্পর্ক আছে √2 আছে আর শুধু 2 আছে। তাহলে 3 বলে বা 6 বলে বা 3 বলে কোনো টার্ম আসবে না, তাহলে এটাই কারেক্ট অ্যান্সার। সকলে বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, থার্ড প্রশ্নে চলে এসো। বলেছে ফর হুইচ অফ দ্য following sets 4 quantum numbers an electron will have the highest energy। এই যে বললাম একটু আগে আমি, হাইয়েস্ট এনার্জি কার বেশি হয়? যার n+l বেশি হয় তার এনার্জি বেশি হয়। তুমি একটা কাজ করো, এই দেখো প্রথম টার্মে n আছে, পরের টার্মে l আছে, দুটোকে যোগ করতে লাগো। তাহলে প্রথমটা 3 আর 2 যোগ করলে 5 হয়, পরেরটা 4 আর 2 যোগ করলে 6 হয়, তারপরেরটা 4 আর 1 যোগ করলে 5 হয়, আর তারপর একটা 5 আর 0 যোগ করলে 5 হয়। তাহলে বলো দেখি, 3টে আছে 5, বিয়েরটা। একটা আছে 6, তাহলে এটাই তাহলে অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এই আউবাউ প্রিন্সিপাল আমাদের খুব কাজে লাগছে। আউবাউ প্রিন্সিপাল দিয়ে অনেক রকম টাইপের প্রশ্ন অ্যান্সার কিন্তু আমরা করতে পারছি। তোমরা যে প্রশ্নগুলো করছো মেজর কোশ্চেন অফ প্রশ্ন কিন্তু সব নিট ওরিয়েন্টেড। বেশ, বলছি যে বুঝতে পারলে? স্যার বলো। বলছি যদি অপশন বি না থাকতো তাহলে অপশন ডিটা হতো না? অপশন বি না থাকলে অবভিয়াসলি অপশন ডি হতো, কারণ তার ক্ষেত্রে এনটা বেশি আছে এ, তাই ওটা হতো। ঠিক বলেছো। স্যার এম এস ওগুলা এটা কোথায় কাজে লাগে? কনফিউজড করার জন্য দিয়েছে এটা, আর কিছু না। ঠিক আছে, হয়েছে। নেক্সট কোশ্চেন যাব। সকলের হয়েছে? হ্যাঁ স্যার। চারেরটা দেখো একবার, যে ইলেকট্রনিক কনফিগারেশন অফ কপার। কপারের অ্যাটমিক নাম্বার 21। আমি শেখানোর সময় বলেছিলাম শর্টকাটে যে কপার মানে আর্গন হয়ে যায়, আর্গন মানে 18 কমপ্লিট। দেন দেখো ইউনিট ডিজিট, 29 না? আর 29। কপার তো অ্যাকচুয়ালি 29, তাহলে আমি ইউনিট ডিজিট নিতে বলেছিলাম, কিন্তু কপারের ক্ষেত্রে একমাত্র এক্সেপশন হয় কি 3d10 4s1। কারণ 3d10 এর ক্ষেত্রে যদি তুমি দেখো অরবিটাল ডায়াগ্রামটা, তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্রথমে হুনসের রুল অনুযায়ী প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন দিলাম এবং তাদের স্পিন একই দিকে অর্থাৎ ঘূর্ণন একই দিকে হলো, তারপরে বাকি বেঁচে থাকা ইলেকট্রনগুলো আবার অপোজিট স্পিনে আমরা দিয়ে দেবো। এই কনফিগারেশনটাকে বলা হয় ফুলফিল্ড কনফিগারেশন, অর্থাৎ ফুলফিল্ড সাবসেল রয়েছে। আর আমরা জানি হাফ ফিল বা ফুলফিল্ড সাবসেল ভেরি মাচ স্টেবল হয়। কার জন্য স্টেবল হয়? মাথায় রাখবে, এক্সচেঞ্জ এনার্জির জন্য। মানে এইগুলো এক্সপ্লেন করা হয় এক্সচেঞ্জ এনার্জির টার্মে। যার ক্ষেত্রে ই এক্সচেঞ্জ বেশি হবে তার ক্ষেত্রেই স্থায়িত্ব অর্থাৎ স্টেবিলিটি বেশি হবে। আমার পুরোনো ভিডিওস দেখে নেবে, পেয়ে যাবে। দেখো দেখি এখানে 3d9 আছে, কেটে দাও। আর দেখো সব উল্টো পাল্টা দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে এই অ্যান্সারটা করে দিতে পারতে। তুমি কিন্তু একটুখানি বুদ্ধি প্রয়োগ করলেও বুঝতে পারতে। দেখো দেখি একবার, দেখো 2, 4 আর 6 10টা, 12টা আর 2 14টা, 6 23টা হলো এই পর্যন্ত। 23টা নিশ্চয়ই হবে না ইলেকট্রন, ইলেকট্রন তো আছে 29টা। তারপরে যোগ করো, দেখো তারপরে তো অ্যান্সার এমনিই বললাম, থার্ড অ্যান্ড ফোর্থ যোগ করো, দেখো তোমার মিলবে না নিশ্চয়ই। আর তোমার যদি মেলেও তাহলে তুমি দেখবে যে ওখানে যেহেতু 3d10, দেখো 3d3 কোনো দিক থেকে স্টেবিলিটি নেই, এখানে ডি আসেই নেই, 4 5s চলে এলো, তাহলে এটাও ভুলভাল। তাহলে একমাত্র আমাদের অপশন বিটাই ঠিক আছে। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে,
তারপরে তোমাদের দেয়া আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন এ সাবশেল। ওকে, তাহলে দেখো একটা জিনিস আমি তোমাকে বোঝায় একবার, যে ইলেকট্রন থাকে কিন্তু অরবাইটালগুলোতে, সাবশেলের মধ্যে অরবাইটাল থাকে। সাবশেলকে আমরা এল দ্বারা ডিনোট করি, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টামের সংখ্যার মান হয় 2l+1 সংখ্যক। এইগুলো হচ্ছে গিয়ে অরবাইটাল, এম মানে কি বললাম, অরবাইটাল। আর আমাদেরকে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলি বলে গেছে যে এক একটা অরবাইটালে দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে দুটো করে ইলেকট্রন থাকলে টোটাল ইলেকট্রনস হবে 2 ইন্টু 2l+1, কারণ অরবাইটালের সংখ্যা তো এইটা 2l+1, ইলেকট্রন থাকবে 2 ইন্টু 2l+1, তাহলে এটাই অপশনে থাকতে পারতো, বা 4l+2, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে 2n², এটা তো ভুল কথা, এটাও ভুল, এটাও ভুল, একমাত্র ঠিক আছে কোনটা, 4l+2। বুঝতে পারলে? স্যার 2n² তো সেলের ক্ষেত্রে, হ্যাঁ, মানে কি 2n² সেলের, মেন? 2n² এটা সেলের ক্ষেত্রে, এখানে সাব সেলে বলেছে, তাই 4l+2 হলো। অনেক সময় প্রশ্নে মাথায় রাখবে যে অপশন তুমি এইভাবেও পেতে পারো, অর্থাৎ 2 ইন্টু 2l+1, বা ডাইরেক্ট এক্ষেত্রে যেমন পেলে 4l+2, এটাও পেতে পারো। এইরকম টাইপের, এই টাইপের কোশ্চেন খুব সম্ভবত সেম টাইপ কোশ্চেন 2023-তে নিতে এসেছিল। তারপরে দেখো একবার তুমি, হয়েছে সবার ক্লিয়ার পাঁচেরটা? হ্যাঁ স্যার। 6টায় চলে চলো। বলছে ডিসক্রাইব দ্য অরবাইটাল, মাইন্ড ইট, অরবাইটাল উইথ দ্য ফলোইং কোয়ান্টাম নাম্বারস। নিজেই বলো, এটা তো খুব সোজা প্রশ্ন। এন, শুধু মাথায় রাখবে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার নিয়ম, প্রথমে এন লিখতে হয়, তারপরে এল লিখতে হয়, আর তারপরে লিখতে হয় মাথার ওপরে নাম্বার অফ ইলেকট্রন বা ইলেকট্রনস লিখতে হয়। যেহেতু 3 আর এখানে 2 আছে, তাহলে এটা 3, আর 2 এর জন্য কি হয় আমাদের ডি হয়, ডি। আর 4 আর 3 আছে মানে কি হবে, এটা 4f হবে। ঠিক আছে, তাহলে দেখো একবার, প্রথমে 3p আছে কেটে দাও, 3f আছে কেটে দাও, 3d দুটোতেই আছে, আর 4f হবে পরেরটা, মানে 4d আছে, তাহলে এটা ভুল। তাহলে একমাত্র কারেক্ট অপশন কোনটা, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? সকলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, বেশ। এবার দেখো 7 নাম্বার কোশ্চেন, দেখো লেখা আছে হোয়াট আর দ্য পসিবল ভ্যালুজ অফ এন এল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অফ 4f বলে দিয়েছে আমাকে। তাহলে তুমি এখান থেকে কি কি পাচ্ছ? তুমি প্রথম পাচ্ছ যে এর ক্ষেত্রে 4f মানে n = 4 আর l = 3, কারণ f এর জন্য l কত হয়, 3 হয়। তাহলে 4 3 যদি দেখো, আর তোমার দেখার খুব বেশি প্রয়োজন মনে হচ্ছে পড়বে না। দেখো প্রথম কটা সব কটাতেই 4 আছে। দেখো এখানে পার্টিকুলার যেহেতু এফ উল্লেখ করা আছে, তাই এফ এর জন্য কিন্তু এল কিন্তু 3 হয়। তাহলে দেখো এখানে L2 আছে মানে ভুল, L0 আর 1 আছে মানে ভুল, L0 1 2 3 আছে মানে ভুল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, আমাকে আর দেখার প্রয়োজন পড়ছে না। বুঝতে পারলে? স্যার যদি, বলো। স্যার হ্যাঁ, এখানে তো অপশন এলিমিনেশন করে হয়ে গেল, কিন্তু যদি অন্য অপশন গুলা তো এল সমান 3 থাকতো, তাহলে কি করতাম? মানে এম এর ওগুলো কি জন্য দিয়েছে? বলে দিচ্ছি তাহলে কি তোমাকে আমি। এমটা তুমি হয়তো ক্লাস কি করোনি, প্রথম দিকের ক্লাসগুলো যেগুলো পুরো ডিটেলসে স্যার পড়ানো। বলছি যে এলটা 0 1 2 তো 3টা হয় না, মানে কিন্তু ওখানে -3টা যেহেতু দেয়নি, অন্য কি দিতে হলো, ওরকম ভাবে করা যাবে স্যার? না না, আমি তোমাকে বলি শোনো, যে ছেলেটি একটা প্রশ্ন করলো তার বেসিসে আমি আগে অ্যান্সারটা দিই আগে, যে এল যদি 3 হয়, তাহলে আমার একদম ভিডিওসগুলো প্রথম দিকে দেখবে, স্পষ্ট বলা আছে এল 3 হলে এম এর ভ্যালু হবে -l থেকে +l। তাহলে -l মানে -3, +l মানে +3, বুঝে ইনক্লুডিং গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। ইনক্লুডিং 0। তাহলে 0 মাঝখানে আছে, তাহলে -3 পরে কি কি আসছে, -2 আসছে, -1 আসছে, 0 হয়েছে, তারপরে +1 আসছে, +2 আসছে, +3 আসছে।
দেখো -3 -2 -1 0 +2 +3, এখানে এই এমটা কোন সেন্সে ওরা রেসপন্স করলো বোঝাই যাচ্ছে না। এটা কি -2 বললো আবার +3 বলছে, কোনো মাথার মুন্ডু নেই, তাই না? বুঝতে পারলে লজিকটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলছি যে কম্পিটিটিভ এক্সাম ইজ নাথিং বাট অপশন এলিমিনেশন। কনসেপ্ট ক্লিয়ার থাকবে, আমাকে ক্লু দেবেই ওরা। তুমি ভেবে দেখো কতটা ইজি টাস্ক আমাদের কাছে। ওরা একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেয় অ্যাজ এ 4টে অপশন। আমাকে অ্যাকচুয়ালি আমরা যেটা বোকামি করি সেটা হচ্ছে আমরা উত্তরটা খুঁজি, ঠিক উত্তরটা, ওটাই সবচেয়ে বড় বোকামি। আমরা কনসেপ্ট লাগাবো, তার ফলে আমরা এলিমিনেট করব কোনটা কোনটা ভুল হচ্ছে, তাহলে ঠিকটা এমনি অ্যান্সার চলে আসবে। ঠিকের পেছনে মানে উত্তর, সঠিক উত্তরের পেছনে দৌড়াতে হয় না, ওর ধরা দিয়ে দেয়, শুধু ভুলটাকে আইডেন্টিফাই করতে হয়। ক্লিয়ার? বেশ। স্যার এলটা তো 0 1 2 3 লেখা থাকতে পারে। না না, তুমি তুমি ঠিকই বলেছ। যদি এন স্যার এই ক্ষেত্রে হবে না, কিন্তু কোনো অপশন হ্যাঁ তো দিয়ে থাকতেই পারে। এন ইকুয়াল টু যদি 4 বলতো তাহলে ঠিক ছিল, কিন্তু 4f তো উল্লেখ করে দিয়েছে। এফ উল্লেখ করলে আমি এফ এর জন্য কি এল 3 নেব না? এটা বলো। হ্যাঁ স্যার। সেই জন্যই এই অপশন, নাহলে তো এই প্রথম অপশনটা টাফ কম্পিটিশন দিচ্ছিল এটা অপশনটা, বাকিগুলো নয়, কিন্তু এটা কম্পিটিশন দিচ্ছিল। কিন্তু ওখানেই হেরে গেল, যখন ও এখানে এফ উল্লেখ করলো মানে এফ এর জন্য L3 চলে এলো। বুঝতে পারলেন? হয়েছে 7টা সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। 8টায় স্যার চলে এর ওই 0 1 2 3 এরকম ফর্মে দেওয়া থাকতে পারে সবকটা, নাকি এরকম 3 2 এরকম ভাবেই দেওয়া থাকবে? নর্মালি এই অপশনটা এক একটা না ওইভাবে দেওয়া থাকে না, কারণ 4f উল্লেখ করা আছে তো সেই জন্য এখানে 3 হবে, কিন্তু ওরা এতগুলো অপশন দিচ্ছে মানে বাচ্চারা প্রথমেই এমনিতেই অপশন এলিমিনেট করে দেবে, তোমাকে স্পেসিফিক দিয়ে দেবে হয়তো এই ঠিক পোস্ট। আছে স্যার। বেশ, 8এরটা দেখো একবার। 8এরটা তোমাকে বলেছে যে দ্য হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ O2 মাইনাস আয়ন। পরীক্ষার সময় O2 মাইনাস আয়ন না দিয়ে তোমাকে বলতেই পারে যে অক্সাইড, এখানে O2 মাইনাস অ্যাটম লেখা আছে, অ্যাটমটা ভুল হয়েছে, একটা আয়ন হতো, তাহলে তোমাকে অক্সাইড আয়নও বলতে পারে পরীক্ষার সময়। দেখো আমরা জানি অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, কিন্তু অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8 হলে কি হবে, যেহেতু ওটা অ্যানায়ন ফর্ম করেছে, তাহলে 8 তো নিউট্রাল থাকলে 8টা ইলেকট্রন হতো, কিন্তু অ্যানায়ন ফর্ম 10 করেছে হবে তো। মানে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, 2 মাইনাস মানে দুটো অ্যাকসেপ্ট করে তার ইলেকট্রন 10 সংখ্যা এখন হয়। 10 হচ্ছে। তুমি যোগ করতে লাগো, 2 + 2 + 6, দেখো অপশনে কারেক্ট অ্যান্সার। দেখো 2 + 2 + 5 মানে 9, কেটে দাও। 2 + 2 + 4 8, কেটে দাও। 2 + 2 + 3 7, কেটে দাও। দেখো তোমার উত্তরটা চলে এলো অপশন এ। বোঝা গেছে? কোনো সমস্যা আছে বুঝতে? হ্যাঁ। না স্যার। নেই। তারপরে দেখো একবার 9টা বলছে যে দ্য ওরিয়েন্টেশন অফ অ্যান অ্যাটমিক অরবিটাল ইজ গভর্নড বাই 3 কোয়ান্টাম নাম্বার। বলো। 3 কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, ওটাই হচ্ছে কথা, যে ওরিয়েন্টেশন মানে হচ্ছে তোমার যে আমাদের প্রিন্সিপাল তো প্রথমেই বাদ, কারণ হচ্ছে যে ওটা তো আমাদের শুধুমাত্র এনার্জি লেভেলগুলোকে জানায়, সেল সংখ্যা বা অরবিট সংখ্যাকে জানায়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আমাদের সাবশেলকে জানায়। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমাদেরকে কি জানাচ্ছে বলো একবার? অরবিটাল। অরবিটালের সংখ্যা। আর ইলেকট্রনের স্পিনগুলোকে, ওরিয়েন্টেশনগুলোকে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার জানাচ্ছে, অর্থাৎ 9এরটা অ্যান্সার হবে তার মানে সি। ওকে, আমরা যদি একটু ডিটেলসে যদি প্রত্যেকটা কোয়ান্টাম নাম্বারসের ইউজেস বা সিগনিফিকেন্স পড়ে নিই, তাহলে এই উত্তরটা হয়তো পেয়ে যাব আমরা। তারপরে 10এরটা একবার দেখো, আই থিঙ্ক অ্যাটমিক স্ট্রাকচারের প্রশ্নগুলো হয়তো হয়ে গেল, এবার কেমিক্যাল বন্ডিং চলে যাচ্ছি। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস হ্যাজ ট্রাইগোনাল প্লানার জিওমেট্রি। একটু মাথায় রাখতে হবে যে ট্রাইগোনাল প্লানার জিওমেট্রি মানে আমরা জানি যে sp2 হাইব্রিডাইজেশন হতে হয়, আর sp2 হাইব্রিডাইজেশন হলে সচরাচর বন্ড অ্যাঙ্গেল কত হয় 120 ডিগ্রি। এটা আমি একটু অ্যাডভান্স লিখলাম। তুমি তাহলে কাজ করো, sp2 হাইব্রিডাইজেশন যদি হয়
একটু বুদ্ধি প্রয়োগ করো, দেখো তো কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে। এস একটা, পি দুটো, মানে মোট 3 আসছে। 3টে। ওকে, তো তুমি এটা হিসাব করো। যেভাবে আমি তোমাদের শিখিয়েছিলাম, বোরন বোরন হচ্ছে গিয়ে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? বোরনের 5 মানে 2,3, 3টে। তাহলে 3টে ইলেকট্রন বোরন দিচ্ছে, আর 3টে ফ্লুরিন 3টে দিচ্ছে, তাহলে মোট হলো 6টা ইলেকট্রন। আমি সেই দেখো ভেবে দেখো, হাইব্রিডাইজেশন সমান তোমাদের লিখিয়েছিলাম হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তাহলে হাফ ইন্টু ভ্যালেন্স সেল কটা ইলেকট্রন আছে বোরনের? কটা বললে? 3টে। মোনোভ্যালেন্ট কটা আছে অ্যাটম? ফ্লুরিন কটা আছে? 3টে। না কোনো ক্যাটায়ন আছে, না কোনো অ্যানায়ন আছে, তাহলে হাফ ইন্টু 6, মানে কোঅর্ডিনেশন নাম্বার কত হলো বলো তো? হাইব্রিডাইজেশন হলো 3, আর হাইব্রিডাইজেশন 3 মানে এর মানে নাম হলো sp2, তাহলে bf3 ইজ দ্য ট্রাইগোনাল প্লানার। আমি তোমাকে বাকিগুলো শেপ তোমাকে লিখে দিচ্ছি। এটা হয়ে যাবে তোমার পিরামিডাল, কারণ একটা লোন পেয়ার থাকবে। পিরামিডাল 1lp। if3 বলো কি হতে পারে তাহলে আমাদের? এটা if3 হচ্ছে টি শেপড, যার দুটো লোন পেয়ার থাকে, আর NH3 এটা নিজেও পিরামিডাল হবে, আর এর ক্ষেত্রেও একটা কি থাকে? লোন পেয়ার থাকে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। যারা একটু কনফিউজ থাকতো তাদেরকে আমি বলবো যে তোমরা আরেকবার ভিডিওসগুলো দেখে নিও, আমার মনে হয় খুব ক্রিস্টাল ক্লিয়ার করে বলা আছে, একবার দেখে নিও। অসুবিধা হলে অবশ্যই আমি আছি। 11 প্রশ্নতে লেখা আছে হুইচ অফ দ্য ফলোইং বন্ড উইল বি মোস্ট পোলার। পোলার থেকেই আমাদের কি অ্যারাইজ করে বলতো? পোলার থেকে প্রথমে আসে আমাদের কি না? বন্ড মোমেন্ট, আর বন্ড মোমেন্টগুলো পাঞ্চ করলেই চলে আসে আমাদের ডাইপোল মোমেন্ট। এবার আমরা জানি মোস্ট পোলার কখন হয়? যখন তার মধ্যে চার্জ সেপারেশন ভালো হয়। চার্জ সেপারেশন ভালো হয় মানে কি বলতো? ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে ডিফারেন্স থাকতে হবে, মানে একটা ইলেকট্রোনেগেটিভ হতে হবে, একটা ইলেকট্রো পজিটিভ হতে হবে। তাহলে দেখো এন দিয়ে দিয়েছে, ভুল করে কোনো চার্জ সেপারেশন হবে না, শিওর একদম পুরো। দুটোই তো নাইট্রোজেন, কে কাকে ডেল্টা প্লাস? এন আর এফ হবে কি? বলো। এন আর এফ হবে কি? এবার ক্লোজ কল, ব্যাপারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ডেটা দেখার খুব অক্সিজেন ফ্লুরিনটাও তো ফ্লুরিন আছে তো। না, বলছিলাম দুটোই যে মাইনাস হচ্ছে এটাতে ওটা। একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে আহ, তোমাকে জানতে হবে যে ইলেকট্রো নেগেটিভিটি ইন পাউলিং স্কেলে ভ্যালুগুলো, নালে কিন্তু তুমি অ্যাকচুয়ালি তুমি কিন্তু কম্প্যারিজন করতে পারছো না। যদি একটুখানি লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে। আমি তোমাকে বলে দিই একবার, বলছি যে পাউলিং স্কেলে, আমি লিখে দিচ্ছি, পাউলিং স্কেলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 4.0, আর অক্সিজেনের হচ্ছে 3.5। এইটের কথা বাদ দিয়ে দাও, নাইট্রোজেনের কথা, দুটো এন আছে, বাদ দিয়ে দাও। ফ্লুরিন কত বললাম? 4.0, আর নাইট্রোজেন হচ্ছে তোমার 3.0, ক্লোরিন হচ্ছে 3.0, আর নাইট্রোজেন 3.0, দুটোই একই। তুমি বলো তাহলে কোনটা উত্তর হবে? তোমার কাছে উত্তর নিশ্চয়ই রেডি। এবার বলো কোনটা উত্তর হবে। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা তো কখনোই হতে পারে না, কোনো ডিফারেন্স নেই। এটা দেখো 0.5 ডিফারেন্স, আর এটাও কাটা। এটা কিন্তু একটুখানি ইলেকট্রোনেগেটিভিটিস এর ভ্যালুগুলো মনে রাখার মতো জিনিস। তাহলে তোমরা কিন্তু খাতা একদম স্পষ্ট নোট ডাউন করবে। আমি যদি তোমাকে লিখে দিই ইলেকট্রোনেগেটিভিটি মানে তো কাই, নাইট্রোজেনের হচ্ছে কত বললাম? 3.0। আমি কয়েকটা যেগুলো লাগে সচরাচর আমি লিখে দিচ্ছি। নাইট্রোজেন 3.0, অক্সিজেন 3.5, ফ্লুরিন 4.0, ক্লোরিন 3.5,
কার্বন 2.5 আর হাইড্রোজেন 2.1। ব্যাস এই কটা মনে রাখলেই আমাদের কাজটা মিটে যায়, আর লাগে না। ক্লিয়ার হয়েছে প্রশ্নের উত্তরটা? হ্যাঁ স্যার। ওকে, বেশ। এবার তোমাদের চলে যাচ্ছে আমি এই জায়গায় যে স্ট্রাকচার অফ XCF4 তুমি নিজেই যদি ওর একবার হাইব্রিডেশন করার চেষ্টা করো তাহলে হবে হাফ ইন্টু জেনন, মানে যাদের ভ্যালেন্স সেলে অক্টেট ফুলফিল মানে 8টা আছে, মোনোভ্যালেন্ট 4টে, তাহলে এটা হয়ে যাচ্ছে 6টা। তাহলে 6টা যদি হয়ে যায় তুমি একদম স্পষ্ট যদি লোন পেয়ার হিসাব করো, লোন পেয়ারের সূত্র H মাইনাস এক্স মাইনাস ডি, তাহলে 6 মাইনাস মোনোভ্যালেন্ট 4টে, ডাইভ্যালেন্ট 9 মানে 2টো, তাহলে 2টো লোন পেয়ার, টোটাল 6টার মধ্যে 2টো লোন পেয়ার। তাহলে 2টো লোন পেয়ার একে অপরকে দেখতে পারে না, মানে কোন দিকে থাকবে বলো, একদম উপর নিচে থাকবে। তাহলে আর থাকলো 4টে ফ্লুরিন, তাহলে 4টে ফ্লুরিন এরকম করে খাতার প্লেনে রয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এটা স্কোয়ার প্লানার। তাহলে শেপটার নাম কি তাহলে? স্কোয়ার প্লানার। টেট্রাহেড্রাল তো কখনোই নয়, ট্রাইগোনাল হচ্ছে না, অক্টাহেড্রালও হলো না, কারণ লোন পেয়ার আছে বলে অক্টাহেড্রালটা হলো না। ওকে, বোঝা গেছে? স্যার এইভাবে কি করা যেতে পারে যে ট্রায়াঙ্গুলারে হচ্ছে 3টে হ্যাঁ, একদম মলিকিউল থাকবে, একদম। তুমি অক্টেটে ট্রায়াঙ্গুলারে 8টা মলিকিউল থাকবে। ট্রায়াঙ্গলের 3টে, টেট্রাহেড্রালের 4টে, অক্টাহেড্রালের 6টা, আর স্কোয়ার প্ল্যানেটের 4টে। এবার তোমার প্রশ্ন হয়ে যাচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এবার তুমি অক্টাহেড্রালটা কাটলে, কারণ 6টা নেই, ট্রাইগোনাল কাটলে 6টা নেই, কিন্তু এই দুটোকে কি করে অমিট করবে অপশন এ আর অপশন সি এর মধ্যে? তখন তোমাকে নিশ্চয়ই একটু এগোতে হবে লোন পেয়ারটা। তখন তুমি মাথায় রাখবে, যেহেতু জেনন সঙ্গে সঙ্গে মাথায় আসবে, জেনন তোমরা এইভাবে হিসাব করবে যেভাবে আমি তাড়াতাড়ি হিসাব করি। জেনন মানে অক্টেট ফুলফিল, তার সঙ্গে ফ্লুরিন 4টে, মানে মোট 8 আর 4 12 হয়ে গেল। আর 12কে 2 দিয়ে ভাগ করলেই কটা হয়ে যাচ্ছে বলো তো? 6টা ইলেকট্রন পেয়ার। তাহলে 4টে যেহেতু ফ্লুরিন আছে তাহলে 4টে বন্ড হবে, কিন্তু বাকি দুটো তো লোন পেয়ার, আর লোন পেয়ার আসলে নিশ্চয়ই টেট্রাহেড্রাল হতে পারে না, তাই নিশ্চয়ই স্কোয়ার প্ল্যানার। এভাবেও ভাবতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে, হিসাব করতে হবে না। বুঝতে পারলে? ঠিক আছে স্যার। ওকে, এবার আমরা কোনটায় যাব? 13-এ যাব। দেখো বলেছে যে হুইচ অফ দ্য মলিকুল, মানে হুইচ মলিকুলস ডাস নট শো, খেয়াল রাখবে, ডাস নট শো রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার হতে গেলে কি দরকার বড়? কারো লোন পেয়ার থাকবে এবং কারো নেওয়ার মতো ভ্যাকেন্ট কোনো অরবাইটাল থাকবে। প্রথম কথা, সবচেয়ে ভ্যাকেন্ট অরবাইটাল কার থাকে না? সবচেয়ে গরিব মানুষের নাম হচ্ছে হাইড্রোজেন। দেখো এর 1s1, আর যেহেতু হাইড্রোজেনের n ইকুয়াল টু 1, তাহলে l ইকুয়াল টু 0, মানে শুধুই তো s আছে, এসে একটা ইলেকট্রনও আছে, তাহলে ওর কোনো ভ্যাকেন্ট অরবিটাল নাই। তাই উত্তর হয়ে যাবে NH3, কারণ NH3-র একটা লোন পেয়ার আছে বটে, কিন্তু হাইড্রোজেনের তো ভ্যাকেন্ট অরবিটাল নেই, তাহলে কোথায় দেবে? কোথাও দেবে না। দিতে না পারলে নিশ্চয়ই রেজোন্যান্স হবে না, কারণ আমরা জানি রেজোন্যান্স মানেই ইলেকট্রনের শিফটমেন্ট হয়, অ্যাটমের পজিশনের চেঞ্জ কিন্তু হয় না। হয় কি না, ইলেকট্রনগুলো মুভ করে। তাহলে নিশ্চয়ই এখানে যেহেতু নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ রয়েছে, আর যার কোনো ভ্যাকেন্ট কোনো অরবিটাল নেই, তাই তার নিশ্চয়ই নাইট্রোজেনের লোন পেয়ার থাকলেও সে কিন্তু দিতে পারছে না, তাই রেজোন্যান্স হচ্ছে না। বলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 14-এরটা, রাইট দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বন অ্যাটমস ফ্রম লেফট টু রাইট। বেশ, আমি দেখো তোমাকে সহজ হিসাব শিখিয়েছিলাম আগেও, এখনো বলে দিচ্ছি একবার, যে এই কার্বনটা তোমাকে বলতে হবে, এই কার্বনটার বলতে হবে, এই কার্বনটার বলতে হবে। দেখো দেখি, ডাবল বন্ড মানেই কি বলেছিলাম আমি, আমার দেখো পুরো ফান্ডা ছিল এক বন্ধন মানে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। পাই আমি হিসাব করব না। তাহলে এই ডাবল বন্ড মানে 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বনের মাঝে থাকা ডাবল বন্ড একটা পাই আছে, আর এদিকে 3 নাম্বার কার্বনে তুমি দেখো দেখি কটা পাই আছে বলো তো? দুটো পাই আছে। অ্যাকচুয়ালি দুটো পাই আছে। তাহলে একটা পাই মানে দেখো, নর্মালি কার্বনকে সবসময় কার্বনকে ভেবে নেবে sp3, কারণ ও ভ্যালেন্সি 4 মনে মনে। যেই একটা পাই এলো একটা হাত বাদ দিয়ে দাও, তাহলে sp2 হবে। যেই sp2 হবে দেখো এই অপশন কাটা, এই অপশন কাটা। দ্বিতীয়টায় দেখো এরও একটা পাই আছে, মানে এটাও sp2 হবে, তাহলে দেখো তো এটা কাটা। দেখো আপনা আপনি উত্তর চলে এলো। বলো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার।
আর কেউ যদি সিগমা গুণে কাউন্ট করো সেও গুনতে পারো, কোনো অসুবিধা নেই। ওটাও লং লেন, একটু টাইম লাগবে, 1 মিনিট, কিন্তু হয়ে যাবে। বলছি এটা সবাই বুঝতে পেরেছো, নাহলে আমি ওটাও বুঝিয়ে দেবো। স্যার এটা আরেকবার বলুন। বেশ, আমি বলে দিচ্ছি। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CN। দেখো একবার কি বললাম এখানটা করে, যে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CN দেওয়া আছে। তুমি এরকম করে ভাবতে পারো এটাকে, CH2, দেখো আমি ভেঙে নিলাম, ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C, নাইট্রোজেন কার্বনের একটা হাত হয়েছে, তাহলে নিশ্চয়ই আরো 3টে বাকি আছে। ঠিক আছে, এবার লেফট টু রাইট তোমাকে যেতে বলেছে, তাহলে আমি কিভাবে যাব? দেখো এই কার্বনের এই সিঙ্গেল বন্ড মানে সিগমা, দেখো আমি সিঙ্গেল বন্ডগুলোকে সিগমা, ডাবল বন্ডগুলোকে আমি পায়ে কনভার্ট করছি আপাতত, মানে লিখে দিচ্ছি আমি। তাহলে এই কার্বনটার কটা সিগমা হয়েছে? 1 2 3টে, তাহলে 3টে সিগমা মানে sp2। আমি বলছিলাম যে প্রত্যেক কার্বনকে sp3 ধরে নিয়ে তার পাইটা বিয়োগ করে দেবে। তাহলে দেখো sp3 থেকে একটা পাই বিয়োগ করলে তো sp2ই থাকে। এখানেও তাকিয়ে দেখো কটা সিগমা আছে, মোট 3টে, তাহলে এটাও sp2। এটাতে কটা সিগমা আছে? 2টো, তাহলে sp। তুমি দেখো এই কার্বনটা দেখো 2টো পাই ছিল, 2টো পাই বিয়োগ করে দাও, sp3 থেকে যদি 2টো বিয়োগ করে দাও, তাহলে দেখো তো 2টো পি চলে গেলে কি থাকে? sp তো থাকে না। আমি তো সেটাই শর্টকাটে ওখানে বললাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর একটা কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং মলিকুলস, স্পেলিং মিস্টেক আছে, একটু চেক করে নিও, ইজ ফর্মড বাই sp2 হাইব্রিড অরবিটাল। দেখো sp2 মানে একটু আগে তুমি বললে যে একটা s 3টে p, মানে 3টের ধান্দা নিতে হবে। দেখো এখানে বোরন সেন্ট্রাল এলিমেন্ট, দেখো তো কটা ফ্লুরিন আছে? 2টো, কেটে দাও। দেখো কার্বন সেন্ট্রাল এলিমেন্ট, কটা অক্সিজেন আছে? 2টো, এটাও কেটে দাও। কার্বন সেন্ট্রাল এলিমেন্ট, কটা হাইড্রোজেন আছে? 4টে, তাহলে এটাও কেটে দাও। দেখো বোরন সেন্ট্রাল এলিমেন্ট, কটা ফ্লুরিন আছে? 3টে, দেখো উত্তর হয়ে গেল অপশন সি। তুমি যদি কিছু না করো এইভাবে অপশন এলিমিনেট করেও তুমি চেক করে নিতে পারো। আমি তোমাকে লিখে দিই সবগুলোর হাইব্রিডাইজেশন কি হবে, তা তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের sp, BeF2 sp, CH4টা হচ্ছে sp3। CH4 কেমন দেখতে হয় জানো, কার্বন ডাইঅক্সাইড কেমন দেখতে হয় একবার বলে দিই একবার। এরকম দেখতে হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইডে 2টো সিগমা থাকে, 2টো পাই থাকে, আর কার্বনের হাইব্রিডাইজেশন কি হয়ে যায়? sp হয়ে যায়। আর BeF2 সেফ হচ্ছে এরকম ধরনের, এর দুটোই সিগমা বন্ড, আর এটাও কি হাইব্রিডাইজেশন হয় আমাদের? sp2 হয়। দেখো কোনো প্রবলেম হলে আমাকে বলতে পারো পুরো সেটটায়। স্যার BF to SP2 BeF2 sp2, sp2 ভুল লিখলাম, সরি, আমি sp লিখতে গিয়ে sp2 লিখেছি, একটু এডিট করে দিই, দাঁড়াও। ব্যাস হয়ে গেছে, থ্যাংক ইউ। এখানে দেখো আমি sp লিখেছিলাম, আমি এখানে ভুল করে আমি sp2 লিখে ফেলেছিলাম, অসুবিধা নেই, বুঝতে পারলেই হলো। স্যার এসপি কি করে হচ্ছে একবার বলে দিন। sp কি করে হচ্ছে? এই যে দুটো সিগমা, তুমি ক্লাস করোনি না? না স্যার করা হয়নি। একটু ক্লাসটা দেখে নিও, অনেকটা একটা গোটা ক্লাস ছিল ওর ওপরে, গোটা ক্লাস আছে, একবার দেখে নিও। আমি তো তোমাকে বলে দিচ্ছি একবার, আমি একবার দেখে নিও, তোমার উপকার হবে ওতে। হাইব্রিডাইজেশন এইচ এর ফর্মুলা আমি আগেও লিখলাম, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এত দরকার পড়ে না, তুমি যেহেতু শেখোনি তাই শেখানোর চেষ্টা করছি আমি। এখানে বেরিলিয়াম সেন্ট্রাল এলিমেন্ট, তাহলে এর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকে 2,2, মানে ভ্যালেন্সিয়াল মানে লাস্টেরটা, 2টো ইলেকট্রন থাকে, তাই তুমি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 2টো। আর দেখো ফ্লুরিন আছে 2টো, ফ্লুরিন মোনোভ্যালেন্ট হয়, মানে এক যোজি, তাই তাই 2টো দিলাম, তাহলে মোট হয়ে গেল 2 ইন্টু 2 মানে 4, 4কে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 2 হয়ে যাচ্ছে। এবার 2 হয়ে যাচ্ছে মানে আমরা এইভাবে ভাববো যে আমরা জানি এসে একটা অরবিটাল থাকে, পিতে 3টে অরবিটাল থাকে, ডিতে 5টা থাকে, দুটো লাগছে মানে কি নেবো আমি? একটা এস আর একটা পি, তাহলে sp হাইব্রিডাইজেশন হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
কে বুঝতে পারোনি এই পর্যন্ত? বিমল সব বুঝতে পেরেছ? স্যার ফার্স্টেরটা একবার হ্যাঁ দেখান। হ্যাঁ দেখাই। ওকে, মৌপ্রিয়া সব বুঝতে পেরেছ? আর লাস্টেরটা শর্ট ট্রিকটা কি বললেন ওটা একবার বলুন। BA3টা SP3 কি করে, SP2 কি করে হলো? বেশ, বলে দিচ্ছি। আর সায়ন্তী সব ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্নেহা? হ্যাঁ স্যার। সৌমেন? হ্যাঁ স্যার, অ্যাটমিক স্ট্রাকচার মোটামুটি সবাই বুঝেছে, ওই কেমিক্যাল বন্ডিংটা একটু দেখতে হবে। হ্যাঁ, একটু ভিডিওস দেখে নিও। আমি ওখানে তখন তো প্রথম দিকে করেছিলাম, অনেক ডিটেলসে বোঝানো আছে সবটা। তারপরে অসুবিধা হলে তো আমি আছি, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, সায়ন্তিকা বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার, শুধু ফার্স্টেরটা দেখান একবার। ফার্স্টেরটা ওকে। তিতলি? স্যার 10-এরটা একবার বলে দেবেন আবার। বেশ, 10-এরটা, ফার্স্টেরটা আর লাস্টের ট্রিক্সটা একবার, এইটুকু আমার কাছে আপাতত এসছে। দেখো, একবার প্রথম থেকে বোঝায় একবার, এক একটা দেখতে চাইলো একবার। কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। সায়ন্তিকা? স্যার 5Fটা কেন আগে হলো? 5-এরটা কেন আগে হলো? এই দেখো, তাকিয়ে একবার একটু লক্ষ্য করবে। আমি একটু কালি চেঞ্জ করে নিই, তাহলে ভালো বুঝতে পারবে। তাকিয়ে দেখো, এই 5F এর জন্য দেখো n+l এর ভ্যালু দেখো 8, বুঝতে পারো? তুমি হ্যাশট্যাগ করে দিলাম। 6p এর জন্য দেখো 7, আর দেখো 5p এর জন্য 6, আর 4d এর জন্য 6 হয়েছে। তাহলে যেটার এই দেখো প্রথম হ্যাঁ রুলস স্যার, বুঝতে কি পেরেছি। লেখা আছে, n+l বেশি হলে এনার্জি বেশি, তাই 8 যেহেতু হাইয়েস্ট, তাই 5Fটা বেশি হলো, তাই ওটা উত্তর হয়ে গেল। ওই মানে উত্তর মানে আপাতত তুমি ওই সেন্সে এইটাকে কেটে দিতে পারলে আর এইটাকে কেটে দিতে পারলে। তারপরে বাকি যেভাবে করেছে এই দুটো রুলসকে কাজে লাগিয়ে সব অ্যান্সার হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বেশ, এরপরে 10-এরটা বলেছ তিতলি। 10-এরটা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ট্রাইগোনাল প্লানার জিওমেট্রি। আমি একটা এঁকে দেখাই তাহলে সবকটা একবার। BF3, PCl3, NH3 আর IF3। দেখো একবার, তোমাকে চেয়েছে কোনটা ট্রাইগোনাল প্লানার জিওমেট্রি শো করবে। প্রথম অপশন ছিল BF3। যে ক্লাস করনি একবার দেখে নাও একবার। এর ক্ষেত্রে কি করে করছি আমি। হাইব্রিডাইজেশন সমান হাফ ইন্টু বোরন, যেহেতু 5 অ্যাটমিক নাম্বার ওয়ালা এলিমেন্ট, তাই ওর ইলেকট্রনিক কনফিগারেশন হয় 2,3। খুব শর্টে একদম বাচ্চাদের মতো ভাবলে, তাহলে ভ্যালেন্সেলে 3টে ইলেকট্রন থাকে। ফ্লুরিন 3টে ইলেকট্রন দিচ্ছে, না কোনো ক্যাটায়ন আছে না কোনো অ্যানায়ন আছে, তাহলে হাফ ইন্টু 6, তার মানে হাইব্রিডাইজেশন হয়ে গেল 3। হাইব্রিডেশন 3 মানে একটা এস লাগবে আর দুটো পি লাগবে, আর একটা এস আর দুটো পি কোনো লোন পেয়ার নেই, মানেই হচ্ছে তাদেরকে কিভাবে ওরিয়েন্টেশনে রাখলে সবচেয়ে বেশি স্টেবল হবে, এইভাবে রাখলে মানে শেপটার নাম কি, 3টে কোণ আছে তাই ট্রাইগোনাল, আর খাতার প্লেনে তাই প্লানার। এইভাবে যদি 3D-তে আঁকার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে এটা অ্যাকচুয়ালি ট্রাইগোনাল প্লানার শেপ, যাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত ডিগ্রি, আমাদের 120 ডিগ্রি হয়। আরেকটা আমাদের কি ছিল বলো তো একবার, কেউ একজন একটু বলো। পরের অপশন কি ছিল আমাদের? NH3 মনে হয়। স্যার IF3। বেশ স্যার ওটাও একই তো। বেশ, NH3 দেখো সাপোজ একবার এখানটা করে H রিলেট করো, হাফ ইন্টু নাইট্রোজেন কত, নাইট্রোজেন 7 মানে 2,5, তাহলে ভ্যালেন্সেলে 5টা থাকে, হাইড্রোজেন 3টে, তাহলে হাফ ইন্টু 8 হয়ে গেল মানে 4। হাইব্রিডেশন 4 মানে কি হতে পারে, একটা এস 3টে পি, SP3। তাহলে একটা এস 3টে পি, কারণ sp3 যদি হয় মাথায় রাখবে sp3-তে সবসময় দুটো অপশন হয়, টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল কখন, যখন নো লোন পেয়ার, যখন কোনো লোন পেয়ার থাকে না। আর একটা কি হয় বলতো, আর একটা হচ্ছে তোমার পিরামিডাল। পিরামিডাল। পিরামিডাল থাকে
যখন পিরামিডাল হয় উইথ লোন পেয়ার, যখন লোন পেয়ার থাকে। তা তুমি দেখে নাও একবার, এখানে তোমাকে, তুমি চালাক মেয়ে হও বা ছেলে হও বুঝতে পারবে যে এন টোটাল বন্ড করছে চারটে, এরকম চারটে দেখাচ্ছে, তার মধ্যে এন তো অ্যাকচুয়ালি এইচ তিন থেকে ধরে আছে, তাহলে তিন টেকের সঙ্গে সিগমা বন্ড করবে, কারণ হাইড্রোজেন তো এক বন্ধন করে, আর তাহলে একটা যেটা পড়ে সেটা লোন পেয়ারই হবে। বা তুমি সূত্র ফেলতে পারো, লোন পেয়ার ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ আমাদের 4 বেরিয়েছে, এক্স 3, ডি একটাও নেই, ডি মানে দ্বিযোজী, ঠিক আছে তো। তাহলে এখানে 4 মাইনাস 3 মানে 1 বেরিয়ে গেল। দেখো আমি এখানেও শর্টকাটে এটাই বার করলাম। আর তুমি এখনই বললে যদি লোন পেয়ার থাকে তাহলে কোন শেপটা নেবে, পিরামিডাল নেবে, তাহলে নিশ্চয়ই এটা অ্যান্সার হলো না, কারণ আমাদের ট্রাইগোনাল প্ল্যানার চেয়েছে। আর একটা অপশন কি ছিল বলো দেখি একবার, তারপরেরটা PCl3 হ্যাঁ, আর IF3 NCl3, PCl3 IF PCl3, PCl3 হ্যাঁ স্যার PCl3। তা তুমি দেখো এই এক ভাই ভাইয়ের সম্পর্ক, এইচ ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু ফসফরাস মানে কত 15, 15 মানে 2,8,5, ভ্যালেন্স হলে কটা থাকে 5টা, প্লাস ক্লোরিন মোনোভ্যালেন্ট 3টে আছে, মানে হাফ ইন্টু 8 সমান সমান 4, 4 মানে কি হয়ে গেল বলো, sp3। একটু চালাকি বিদ্যা আবার আগের মতো এটা শেখালাম, চালিয়ে দাও। দেখো এখানে 3টে ক্লোরিন আছে, তাহলে 3টে ক্লোরিন হলে 3টে সিগমা বন্ড পেয়ার হবে, আর একটা কেউ পাই করার কেউ নেই, মানে একটা কি হয়ে যাবে, ওটা আমাদের লোন পেয়ার। আর লোন পেয়ার থাকলেই সেই শেপটার নাম কি হয়ে গেল বলো, sp3। লোন পেয়ার থাকছে মানে নাম পিরামিডাল নিশ্চয়ই পিরামিডাল হয়ে গেল। আর একটা বললে IF3। দেখো এর হাইব্রিডাইজেশন আয়োডিন কত হয়, আয়োডিন হচ্ছে কি ফ্লুরিনের দাদা, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। তাহলে আয়োডিন যদি হয় তাহলে ফ্লুরিন কত 9, তো 9 মানে 2,7, তাহলে ফ্লুরিন যদি 7টা দেয় তা দাদা আয়োডিনও 7টাই দেবে, তাহলে 7 প্লাস ফ্লুরিন মোনোভ্যালেন্ট, এইটা হচ্ছে মোনোভ্যালেন্ট এই ফ্লুরিনটা, তাহলে হাফ ইন্টু 10 মানে 5, আর 5 মানে হচ্ছে কি আমাদের sp3d। বাট sp3d নিয়ে অনেকগুলোই শেপই হয়। এবার তুমি একটুখানি যদি sp3 5টা হবে, দেখো 3টে বন্ড আছে, 3টে বন্ড অ্যাকচুয়ালি অনেক ডিটেলস এর মধ্যে রয়েছে, লোন পেয়ার রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, বল পেয়ার বন্ড পেয়ার রিপালশন। আমি অত ডিটেলসে গেলাম না, তুমি একটু যদি ঠিকঠাক করে নজর দাও তুমি বুঝতে পারবে যেটা অ্যাকচুয়ালি দেখো তাকিয়ে এরকম ধরনের শেপ, একটা এরকম ধরনের, এটা কি শেপ, ইংরাজি টি শেপড। এটাও নিশ্চয় ট্রাইগোনাল প্ল্যানার নয়। এর ক্ষেত্রে লোন পেয়ার কি করে দুটো হলো, তুমি ফর্মুলা ফেলো, এইচ মাইনাস এক্স মাইনাস ডি। এইচ আমাদের 5 বেরিয়েছে, এক্স আছে, ত্রিযোজী আছে, মানে একযোজী আছে 3টে, মানে মোনোভ্যালেন্ট 3টে আছে, ডাবল ডি নেই, মানে দুটো হয়ে গেল। আমি তো অ্যাকচুয়ালি অলরেডি হিসাব করে দিয়েছি, বলো বুঝতে পারলে কিনা। তিতলি বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার এবার ক্লিয়ার হয়েছে ওকে, একবার ভিডিওসটা দেখে নিও, মনে হয় ভুলে গেছো, ঠিক আছে। আর একজন লাস্টেরটা জিজ্ঞাসা করলো যে আমি কি করে অপশন এলিমিনেট করলাম, আমি তোমাকে দেখাই একবার। তোমাকে বলেছে যে sp2 মিথেন, মিথেন CO2 BF3 BEF2, কি কি বলেছে আমাদের, মিথেন CO2 BF3 আর একটা আছে BEF2। দেখো লক্ষ্য করে একবার, তোমাকে চেয়েছে sp2 হাইব্রিডাইজেশন, তুমি sp2 মানে এখনই কটা হবে বলো, একটা s দুটো p, তবেই তো 3 থেকেই তো sp2 আসে, যখনই h ইকুয়াল টু 3 হবে তবেই আসবে, এখনই দেখে এলে সেটাই, হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। তাহলে দেখো দেখি, দেখো এইগুলো সেন্ট্রাল, যারা একা থাকে তারাই তো কেন্দ্রীয় পরমাণু, মানে সেন্ট্রাল এলিমেন্ট, এদেরকে দেখবে না, এদেরকে বক্স করে দাও মনে মনে। বক্স করলে বলো মিনিমাম কটা আছে এখানে, 4টে, উত্তর হলো না। কটা আছে, দুটো, উত্তর হলো না। কটা আছে, 3টে, মনে হচ্ছে উত্তর হয়ে গেল। কটা আছে, দুটো, উত্তর হলো না, ব্যাস। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। কারো আর কোনো সমস্যা? স্যার বলছিলাম যে হাইব্রিডাইজেশন আপনি যে বললেন sp2 হলে ট্রাইগোনাল, sp3 হলে টেট্রাহেড্রাল পিরামিডাল, তো এরকম স্যার sp2 এর জন্য
যেগুলো হবে স্যার এগুলো লিখে দিলে বেটার হতো স্যার। এগুলো লিখে দিলে ভালো হয় বলছো? হ্যাঁ স্যার, ঠিক অসুবিধা হবে। বেশ, লিখে দিচ্ছি আমি, এগুলো লিখে দিয়েছিলাম সম্ভবত, তাও একবার লিখে দিচ্ছি আমি। খাতা পেনটা নাও তোমরা, আমি লিখে দিচ্ছি আমি। লোন পেয়ারটাও বলে দেবো নাকি? না স্যার, লোন পে আর বলে দেবো না, এটাই লিখে দিলে বলুন স্যার, লোন পেটা। দেখো, আম, যদি number of hybrid orbitals তার জন্য types of hybridization shape of molecule, আর দরকারে তার সঙ্গে আমি বন্ড অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি, তোমরা এক্সাম্পল খুঁজে নেবে। যদি নাম্বার অফ হাইব্রিডাইজেশন 2 হয় তাহলে টাইপ অফ হাইব্রিডাইজেশন হবে একটা এস একটা পি, শেপের নাম হবে লিনিয়ার, বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এটা 1 নাম্বার বললাম। 2 নাম্বার হচ্ছে যদি হাইব্রিড অরবিটাল 3 হয় তাহলে তার হাইব্রিডাইজেশন হবে sp2, এর নাম ট্রাইগোনাল প্লানার বা ট্রাইঅ্যাঙ্গুলার প্লানার, একই জিনিস, ট্রাইগোনাল অর ট্রাইঅ্যাঙ্গুলার প্লানার, এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। 3 নাম্বার হচ্ছে যদি হাইব্রিড অরবিটাল 4 হয় তাহলে sp3 আর তার শেপের নাম হচ্ছে টেট্রাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এবার 4 নাম্বার হচ্ছে যদি কোয়ারেশন এই হাইব্রিড অবস্থা 4ই হয় তাহলে আর একটা অপশন হতে পারে স্পেশাল কেস আছে DSP2, আর তার জন্য তার শেপের নাম হয় স্কোয়ার প্ল্যানার, বন্ড অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। আমি কয়েকটা এক্সাম্পল তোমাকে লিখিয়ে দিচ্ছি আমি। PTCl4 2 মাইনাস, NiCN4 2 মাইনাস। এবার 5 নাম্বার যদি হয় তাহলে আইদার হতে পারে sp3d or DSP3, শেপের নাম হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি আর কিছু কিছু থাকবে 90 ডিগ্রিতে। তারপরে 6 নাম্বার হচ্ছে আমাদের
sp3d2 or d2sp3। এর শেপের নাম হচ্ছে আমাদের অক্টাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি। আর 7 নাম্বার আমাদের রয়েছে, তাকে বলছি আমরা sp3d3 or d3sp3। এর নাম পেন্টাগোনাল বাইপিরামিডাল, বন্ড অ্যাঙ্গেল 72 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, একটাই যদি দেয় এখান থেকেই দেবে IF7। এবার এর মধ্যে আবার স্পেসিফিসিটি রয়েছে, আবার যদি লোন পেয়ার থাকে, লোন পেয়ার না থাকে, তারও অনেক ব্যাপার রয়েছে, সেগুলো কি লিখিয়ে দেবো আমি? তোমাকে লিখে দিন, লোন পেয়ারটাও লিখে দিন। জয়ন্তী এগুলো করিয়ে দেওয়া হয়নি, এগুলো মানে সায়ন্তী এগুলো দেখিয়ে দেওয়া হয়নি আগে? হ্যাঁ স্যার লিখেছিলেন, কিন্তু এত ডিটেলসে না। হুম, বেশ, তাহলে করে দিই তাহলে একবার, কত সুবিধাই হবে তাহলে। তাহলে আমি এখানে লিখছি তোমার নাম্বার অফ বন্ড পেয়ার বা বন্ড পেয়ার্স, তারপরে লিখছি আমি নাম্বার অফ লোন পেয়ার বা লোন পেয়ার্স, তারপরে করছি আমি hybridization, then bond angle, then expected geometry, তারপর আমরা কি পাচ্ছি মানে অ্যাকচুয়াল জিওমেট্রি, আর কিছু এক্সাম্পলসও দিয়ে দিচ্ছি। দেখো, যদি বন্ড পেয়ার দুটো হয়, লোন পেয়ার একটা হয়, তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে আমাদের sp2 হয়, বন্ড অ্যাঙ্গেল লেস দ্যান 120 ডিগ্রি হয়, এক্সপেক্টেড জিওমেট্রি ট্রাইগোনাল প্লানার হওয়ার কথা, কিন্তু একটা লোন পেয়ার আসার দরুন সেটা কি হয়, রিপালশন করে দি ভি শেপ অর বেন্ড হয়ে যায়। এক্সাম্পল কয়েকটা দিয়ে দিচ্ছি, SO2, SnCl2, ইভেন O3 মানে ওজোন, এটাকে আমরা বলি। যাক, একটু কষ্ট করে বুঝে নাও। তারপরে ধরো আমি তোমাকে সেকেন্ডটা বলছি, যদি বন্ড পেয়ার দুটো হয়, লোন পেয়ার দুটো হয়, হাইব্রিডাইজেশন হয়ে যাচ্ছে sp3, বন্ড অ্যাঙ্গেল লেস দ্যান 190 ডিগ্রি 28 মিনিট, অ্যাকচুয়ালি শেপ হওয়া উচিত টেট্রাহেড্রাল, দ্যাট মিনস সংক্ষেপে টিডি, কিন্তু হচ্ছে আমাদের কি না ভি শেপড অর বেন্ট হয়ে যাচ্ছে। এক্সাম্পল কোনগুলো, জল, হাইড্রোজেন সালফাইড, যা রোটেন এক্স মেল পাওয়া যায়,
NH2 মাইনাস OF2 Cl2O এক্সেট্রা। দেখো তারপরে যদি দুটো বন্ড পেয়ার হয় আর যদি লোন পেয়ার তিনটে হয়ে যায় তাহলে হাইব্রিডেশন অফ sp3d এগুলো যোগ করলেই বেরিয়ে যাচ্ছে সবটা। আর এর বন্ড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। এমনি শেপ হওয়া উচিত ট্রাইগোনাল বাই পিরামিডাল, যাকে সংক্ষেপে আমরা কি বলি টিবিপি বলি, কিন্তু এমনি তার বদলে লোন পেয়ারের জন্য হয়ে যায় লিনিয়ার। এক্সাম্পল কি হয় আমাদের এক্সি F2 হবে I3 মাইনাস ICl2 মাইনাস এক্সেট্রা। তারপরে দেখো এরপরে যদি বন্ড পেয়ার তিনটে হয় লোন পেয়ার দুটো হয় তাহলে সেক্ষেত্রেও তো sp3d হবে, কিন্তু বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে। এক্ষেত্রেও টিবিপি হওয়ার কথা, কিন্তু হয়ে যাবে অ্যাকচুয়ালি কি না টি শেপড হয়ে যাবে। এক্সাম্পল কি না ClF3, তারপর IF3 যেটা আজকে আঁকলাম একটা জেনন অক্সিফ্লোরাইড XeOF2, এইগুলো আমাদের হচ্ছে ওর মধ্যে পড়ে যাচ্ছে। এরপর ধরো তোমার বন্ড পেয়ার তিনটে লোন পেয়ার একটা, তাহলে হাইব্রিডেশন sp3 হয়। বন্ড অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে আমাদের কি না লেস দেন 109 ডিগ্রি 28 মিনিটস। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত টিডি মানে টেট্রাহেড্রাল, তার বদলে একটা লোন পেয়ার আসায় শেপটার নাম হয়ে যাচ্ছে পিরামিডাল। কয়েকটা কমন এক্সাম্পল অ্যামোনিয়া, ফসফিন PH3, তারপরে ধরো PCl3, ইভেন XCO3, SO3 2 মাইনাস এক্সেট্রা এগুলো। তারপরে যদি বন্ড পেয়ার চারটে লোন পেয়ার একটা হয় তাহলে সেক্ষেত্রে 4 আর 1 5 মানে sp3d, তার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 120 ডিগ্রি 90 ডিগ্রি, এই দুটোই আসবে। এটা হওয়া উচিত ছিল ট্রাইগোনাল বাই পিরামিডাল, কিন্তু একটা লোন পেয়ার আসার জন্য নাম হয়ে যাচ্ছে সিস, আর একটা নাম আছে সেটা নাম হচ্ছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, ডিস্টর্টেড টেট্রাহেড্রন বা হেড্রাল, যা বলবে একই জিনিস। এক্সাম্পল দেখো নাও কয়েকটা। SF4টা খুব পরীক্ষায় দেয়, SF4, HCl4, TCl4, XeO2F2। তারপরে ধরো তোমাদের বন্ড পেয়ার চারটে লোন পেয়ার দুটো, তাহলে 6টা মানে sp3d2 হয়ে যায়। ঠিক আছে, অরিজিনাল শেপ হওয়া উচিত অক্টাহেড্রাল OH মানে কি বললাম অক্টাহেড্রাল, অষ্টতলকীয় যাকে বাংলা আমি বলি, কিন্তু তার বদলে হয়ে যায় স্কোয়ার প্লানার। আজকে একটা ফেস করেছিলাম তার নাম কি ছিল আমাদের XeF4, আর একটা এক্সাম্পল ধরো দিচ্ছি ICl4 মাইনাস। এর অ্যাঙ্গেলটা কত বললেন স্যার? না হতো না কোনটা বন্ড স্কোয়ার প্লানার? না অ্যাঙ্গেল বলা যায় না, 90 ডিগ্রি মতো ধরে নাও, অ্যাঙ্গেল বলিনি আমি কিছু। স্যার উপরে ওটা কি লিখেছিলেন ডিস্টর্টেড, তারপরে লিখছে ওটা টেট্রাহেড্রন। এই একটা এক্সট্রা দাগ একটা পড়ে গেছে, ওটা একটু অমিট করে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে ওটা।
টেট্রাহেড্রন। ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো যদি এরকম হয় যে বন্ড পেয়ার 5টা, লোন পেয়ার 1টা, তার হাইব্রিডেশন হয়ে যাবে sp3d2। ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল দরকার পড়ে না সব জায়গাতে, তুমি লিখে বন্ড অ্যাঙ্গেল মুখস্থ করে চাপ নেবে না একদম, শুধু লোন পেয়ারের রিপালশনটা দিয়ে কনসিডার করবে, খুব বেশি 2-1টা কমন ছাড়া লাগে না। ওকে, লেস দ্যান 90 ডিগ্রি। আর এর শেপটা হওয়া উচিত OH। OH মানে অক্টাহেড্রাল, কি বললাম? OH মানে অক্টাহেড্রাল, কিন্তু সে অক্টাহেড্রাল হয় না, যদি একটা লোন পেয়ার চলে এসছে, তাই তার নাম হয়ে যায় স্কোয়ার পিরামিডাল। ওকে, এবার তার এক্সাম্পল দেখে নাও, IF5, BRF5, এক্সেট্রা। তারপরে ধরো আরেকটা তোমাকে দিচ্ছি আমি, যদি বন্ড পেয়ার 6টা হয় আর বন্ড পেয়ার 6টা, লোন পেয়ার 1টা, তাহলে এর হাইব্রিডেশন হওয়া উচিত 7টা, মানে sp3d3। ঠিক আছে, তাহলে এর কি নাম হওয়া উচিত? অরিজিনাল নেম 7টা আছে মানে পেন্টাগোনাল বাইপিরামিডাল। কিন্তু তার বদলে কি হয়, ওই যে একটা লোন পেয়ার চলে এসছে, তার নাম হচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। এর শেপটা হচ্ছে মানে এক্সাম্পল XCF6, এটাই মনে রাখবে, আমি একটু একে দেখিয়েও দিই দরকার পড়লে। XCF6টা এই দেখো, তুমি যদি ভাবো, আমি যদি ডিটেলসে তোমাকে করে দিই XCF6টা, তাহলে এর হাইব্রিডেশন সমান কি হবে? হাফ ইন্টু ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, জেনন যেহেতু সেন্ট্রাল অ্যাটম তাই ওর ক্ষেত্রে 8টা দেয়, প্লাস ক্লোরিন 6টা, ক্যাটায়ন অ্যানায়ন নেই, তো 8 + 6 মানে 14, মানে 7টা। 7টা হলে তোমাদের শেখালাম যে একটা S, 3টে P, 3টে D চলে আসছে। লোন পেয়ার হিসাব করো, H - X - D, এই 7 বেরিয়েছে। এখানে মনোভ্যালেন্ট কটা আছে? F6 মানে 6টা আছে, ডাইভ্যালেন্ট নেই, মানে লোন পেয়ার একটা। এই লোন পেয়ার একটাতেই তো বাঁশ দিয়ে দেবে আর কি। কি বাঁশ দেবে দেখো একবার, যে আমাদের জেনন হলো 6টা, ফ্লোরিনকে আমি আঁকার চেষ্টা করছি, তাহলে এই জিনিসটার নামটা খুব সুন্দর, তার নাম হচ্ছে অক্টাহেড্রাল। তাহলে আমি 6টা জায়গায় 6টা ফ্লোরিন দিলাম, এর নাম হচ্ছে কি বললাম? অক্টাহেড্রাল। কিন্তু প্রবলেম করে দিল যে না, একটা লোন পেয়ার যে কোনো দুটো বন্ড পেয়ারের মাঝে ঘুরছে, তাহলে ওর কাজ কি? ওর কাজ হচ্ছে এইটাকে প্লাস এইটাকে রিপালশন করা মানে শেপটা থোবড়াটা, অর্থাৎ আমাদের মুখে যদি কেউ ঘুষি মারে তাহলে আমাদের নিশ্চয়ই মুখের শেপটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের কারো যারা ভুঁড়ি থাকে, ভুঁড়িতে ঘুষি মারলে ভুঁড়িতে ঘুষিটা ঢুকে যায়, তার মানে কি বুকের মানে আমাদের যে ভুঁড়ির যে অবয়ব, শেপটা চেঞ্জ হয়ে যায়, এখানেও তাই। তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বিকৃত ঘটছে, তাই বলা হচ্ছে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। আর দুটো জিনিস নোট ডাউন করে রাখবে, যে যদি এই যে তুমি যেগুলো নতুন টাইপের শিখলে, DSP2 শিখলে, ঠিক আছে, আর sp3d একটা শিখলে, তারপর হচ্ছে গিয়ে sp3d2 জানলে, জানলে d2sp3, একই জিনিস হলো। আগে দেখে নাও এই জিনিসটা একবার, বলছি যে এই যে DSP2 দেখলে, এই DSP2 তে যে একটা D এসছে, এই D অরবিটালটার নাম হচ্ছে dx² - y²। খেয়াল দেখো, প্রশ্ন করে দিতে পারে এখান থেকে। আর sp3 তে যে ডিটা এসছে, সেই ডিটার নাম হচ্ছে dz²। আর sp3d2 তে যে কি বলে আমাদের ডিটা এসছে, সেখানে দুটো ডি আছে, মানে dx² - y², আর একটা হচ্ছে আমাদের dz²। ঠিক আছে, আর একটা দেখো আমরা পড়েছিলাম যে sp3d3, আর একটা আমরা পড়েছিলাম যে sp3, এখানে 3টে ডি আছে, তাহলে 3টে ডি এর ক্ষেত্রে কারা কারা আসে একবার দেখে নাও। এক্ষেত্রে আসে dxy অরবিটাল, dyz, আর dxz বা zx অরবিটাল। হলো মোটামুটি সবটা ক্লিয়ার হয়েছে সবার? একটু ডিটেলসেই বলে দিলাম সবটাকে আজকে। স্যার একটু উপরের দিকে তুলবেন স্লাইডটা। এইদিকে না এইদিকে? হ্যাঁ হ্যাঁ স্যার, উপরের দিকে। স্যার একবার প্রথম থেকে দেখিয়ে দিন। এখান থেকে? স্যার লেখাগুলো যে লিখাচ্ছিলেন ওটার প্রথম থেকে, কোশ্চেন গুলো না।
এটা স্যার একদম প্রথম থেকে। একদম প্রথম থেকে বলতে আমি তো আজকে টপিকসও লিখিনি, আজকে ডেটটা আমি তো দিয়ে দিই আজকে। না আজকে স্যার, কোশ্চেনের প্রথম থেকে না। মানে আপনি হাইব্রিডাইজেশন, তারপর বন্ড, তারপরে ওই বিটা যেখানে লিখেছেন বোধহয় সেখান থেকে। করে দিচ্ছি, মানে এইখান থেকে নাকি, এই যে জায়গাখানে আমি করতে শুরু করেছিলাম তো এইটা। হ্যাঁ স্যার, এইখান থেকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো আমাকে। স্যার এর পরেরটা দেখুন। স্যার এর পরেরটা। এরপরে স্যার এর পরেরটা। স্যার নেক্সট। স্যার এবার লাস্টের স্লাইডটা খুলুন। কি বললে? স্যার লাস্টের স্লাইডটা একটু দেখুন। ঠিক আছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। বিমল কোনো কোনো প্রবলেম আছে? সব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। মৌপ্রিয়া, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সায়ন্তী? হ্যাঁ স্যার, এইগুলো বুঝতে পেরেছি, আমার অন্য কোশ্চেন আছে কটা। হ্যাঁ বেশ, আমি দিচ্ছি। সৌমেন? হ্যাঁ স্যার। সায়ন্তিকা? হ্যাঁ স্যার। তিতলি? হ্যাঁ স্যার। বেশ, কি কোশ্চেন বলো। স্যার ল্যাটিস এনার্জির কনসেপ্টটা একটু বলবেন? হ্যাঁ বলে দিচ্ছি ল্যাটিস এনার্জি কনসেপ্ট। ল্যাটিস এনার্জি তোমার কার ক্ষেত্রে হয় জানো এটা? কোনো আইডিয়া? স্যার ঠিক জানি না, বলছি ভুল হবে কি ঠিক হবে জানি না। মানে ইলেকট্রোনেগেটিভ আর ইলেকট্রো পজিটিভের মধ্যে। আমি তোকে বলে দিচ্ছি, আবার দেখে নাও। ল্যাটিস এনার্জি মানে তোমাকে খুব সহজে একটা গল্প দিয়ে তোমাকে বলি আমি। ধরো এম একটা ছেলে আর এক্স একটা মেয়ে, একে অপরকে পছন্দ করে, তারা মিট করতে যায়, এ এর দিকে যায় এরিয়ায়, বা এ এর এরিয়ায় আসে। খুব প্রবলেম আছে, যদি এম যদি এক্স এর এরিয়ায় যায় তাহলে এক্স এর বাড়িকেও দেখে ফেলবে, এক্সকে মার দেবে বাড়ির লোককে বলিয়ে। আর এক্স যদি আবার এম এর এরিয়ায় আসে তাহলে এম আবার সেটাকে কি করবে, এম এর বাড়ির কেউ দেখে ফেললে এমকে পেটাবে। এই মতো অবস্থায় তারা ডিসিশন নিল যে তারা এই মিড পয়েন্টে এইখানে কোনো একটা কফি শপে তারা মিট করবে। তা আমাদের তো সেই দেয়ালেরও কান আছে, এই একটা অবস্থা। এখানে কোনো একটা মানুষ, দুটো মানুষ, একটা এদের বাড়ির তরফে একটা এদের বাড়ির তরফে দেখে ফেলেছে, দিয়ে মেয়েটার যে মা আছে তাকে গিয়ে বলে দিয়েছে দিদি জানো এই 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 ব্যাপার। আর ছেলেটারও যে মা আছে তাকে গিয়ে বলেছে দিদি জানো এই 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 ব্যাপার। ছেলের মাটা কষ্ট পেয়েছে যে তোর এই সব করে বেড়াচ্ছিস, আমাকে লোকের মুখ থেকে শুনতে হচ্ছে, আমার খারাপ লাগছে, কেন এসব করছিস হ্যান ত্যান। মেয়েটার মাও সেম কথা বলেছে যে লোকের মুখ থেকে শুনতে হচ্ছে, আমার খারাপ লাগছে। তখন তোদেরকে, কিন্তু যতই বলুক না কেন ছেলে আর মেয়েটা যেভাবেই হোক তারা
বুদ্ধি প্রয়োগ করে, চালাকি করে, অ্যাট এনি কস্ট তারা মিট করছে, এবং সেটা তাদের একটা হ্যাবিট হয়ে গেছে, আর বাবা মা সেটাতে বিরক্ত হচ্ছে। তাতে বেস্ট সলিউশন কি বলতো? বাবা মার বেস্ট সলিউশন কি তাহলে? তাদের বাবা মার বেস্ট সলিউশন তাদের মধ্যে বিবাহ দিয়ে দেওয়া হোক। তাহলে অ্যাকচুয়ালি তোমরা লজিক্যালি বোঝার চেষ্টা করো, যে ছেলে হয় সে সবসময় টাকা খরচ করে, বুঝে নাও, কেউ গায়ে নিও না। তাহলে এম ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এম প্লাসে পরিণত হয়। দেখো তারা প্রতিদিন দেখা করতে বেরিয়ে যাচ্ছে, মানে তাদের মধ্যে কি বল, তারা গ্যাসিয়াস স্টেটে আছে, তাই তারা উড়ে উড়ে বেড়াচ্ছে, তাই গ্যাস হতে হবে প্রথম শর্ত। এম ইলেকট্রন ত্যাগ করে এম প্লাস তৈরি করবে, এক্স এই ইলেকট্রনটা গ্রহণ করে এক্স মাইনাস তৈরি করবে, দিয়ে এই এম প্লাস আর এক্স মাইনাসকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয়, তারা একটা এম এক্স বলে একটা সলিড তৈরি করবে। তখন আর ছেলেটার মেয়েটা বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে না। তাহলে তাদের মধ্যে যে এই যে বেরিয়ে যাওয়ার এনার্জিটা এতদিন ধরে ছিল, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি কি হচ্ছে না, বেরিয়ে চলে যাচ্ছে। কি হিসাবে বেরিয়ে যাচ্ছে? ল্যাটিস এনার্জি। তার মানে তুমি বুঝতে পারলে, যত এম এক্সটার মধ্যে স্ট্রং বন্ডিং হয়, তত ল্যাটিস এনার্জি কি করে বলো তো, ইনক্রিজ করে। এ হচ্ছে ফান্ডা। এবার তোমাকে আমি বেসিক্যালি এটা গল্পের মাধ্যমে বললাম, বুঝতে পারলে ব্যাপারটা? সায়েন্স থেকে বলছি আমি, যে হ্যাঁ ব্যাপারটা স্যার, ক্লিয়ার বুঝতে হলো? পারছি। এটা হচ্ছে গল্পের মাধ্যমে বললাম। এবার তুমি একটুখানি একটু কেমিস্ট্রি ভাষায় চলে এসো। তাহলে এম প্লাস যেটা গ্যাসিয়াস স্টেটে ছিল, এক্স মাইনাস যেটা গ্যাসিয়াস স্টেটে ছিল, মানে এটা একটা ইলেকট্রো পজিটিভ, এটা একটা ইলেকট্রো নেগেটিভ, তারা যখন যুক্ত হলো, তারা একটা এম এক্স সলিড তৈরি করলো, প্লাস একটা এনার্জি বার করছে, ইউ বলে একটা এনার্জি বার করছে, যে এনার্জিটা কি আমরা বলে দিচ্ছি ল্যাটিস এনার্জি। এবার ল্যাটিস এনার্জি কতটা বেরোচ্ছে তার একটা ইকুয়েশন পাওয়া যায়, তার নাম হচ্ছে বর্ন-ল্যান্ডি ইকুয়েশন। বর্ন-ল্যান্ডি ইকুয়েশন। অনেক কিছু কনস্ট্যান্ট টার্ম আছে, অত মনে রাখার কোনো দরকার নেই, আমি যেটুকু বলছি সেটুকু মনে রাখবে। ল্যাটিস এনার্জি প্রপোর্শনাল টু মাইনাস অফ জেড প্লাস জেড মাইনাস বাই আর, এইটুকু এনার্জি বেরিয়ে যায়, তাই মাইনাস সাইন। জেড প্লাস মানে হচ্ছে চার্জ অফ ক্যাটায়ন, জেড মাইনাস মানে হচ্ছে চার্জ অফ অ্যানায়ন, আর হচ্ছে তোমার কি বলতো, আর হচ্ছে তোমাদের ডিস্টেন্স, আর হচ্ছে তোমাদের ডিস্টেন্সটা। তাহলে তুমি নিজেই আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমাকে যদি বলে দেওয়া হয় কোনো সময় যে, ধরো বললো NaF, NaCl, NaBr আর NaI, এদের মধ্যে ল্যাটিস এনথালপি ক্রম বলো। আমি সবগুলোকে ইউ লাগিয়ে দিলাম, তাহলে ল্যাটিস এনথালপি বুঝে গেল। বলো থেকে কি হবে তাহলে একবার? তখন তোমার সহজ মাথায় কি বুদ্ধি আসে, স্যার এটা ডিসোসিয়েট করলে Na প্লাস F মাইনাস, Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Br মাইনাস, Na প্লাস I মাইনাস। তারপর এদের মধ্যে বরগুলো সবাই সেম, মানে ছেলেগুলো সবাই সেম, মেয়েগুলো আলাদা। তুমি দেখো একবার এই ফর্মুলা যে তোমাকে টানলাম, আমি কি টানলাম না, জেড প্লাস জেড মাইনাস, তাহলে সবার ক্ষেত্রেই তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ডিসাইডিং ফ্যাক্টর নয়, তাহলে আর হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। এক্ষেত্রে আর যত বাড়বে ইউ তত কি হবে, কমবে। দেখো আর যত বাড়বে ইউ তত কমবে, কারণ এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি নিজেই বলো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হাতি মানে সাইজে বড়কে, অবভিয়াসলি আয়োডিন। তাহলে যত আর বাড়বে তত ল্যাটিস এনথালপি কমবে। বলো ক্লিয়ার হয়েছে? আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়, একটা এক্সাম্পল চুজ করলাম। সায়ন্তী বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর ডিটেলিং দরকার আছে না? ঠিক আছে। স্যার ঠিক আছে। ডাউট রেখো না, কোনো সন্দেহ রেখো না, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো নির্দ্বিধায়। স্যার তাহলে হচ্ছে KF, NF, CSF আর RBF এর মধ্যে কোনটার সব থেকে ল্যাটিস এনার্জি? আস্তে আস্তে করছি। কেএফ, তারপরে বলো NAF, বেশ, কেএফ, এনএফ, তারপরে আরবিএফ আর একটা সিএসএফ বললে, তাই তো? CSF। বেশ, তাকিয়ে দেখো তুমি একবার। তুমি যেটা প্রশ্ন করলে তোমার সেই সেন্স আমি অ্যান্সারটা দিই। প্রথমত দেখো, এরা সবাই কিন্তু কে প্লাস এফ মাইনাস, এনএ প্লাস এফ মাইনাস, আরবি প্লাস এফ মাইনাস, সিএস প্লাস এফ মাইনাস। তবে এক্ষেত্রে দেখো মেয়েগুলো সবাই সেম,
মানে অ্যানায়নটা সব এসে ক্যাটায়ন দেখতে হবে। দেখো সবার তো +1 -1, তাহলে এর ক্ষেত্রেও ডিসাইডিং ফ্যাক্টর নয়। আমি ধরো KF কে 1 নাম্বার, NF কে 2 নাম্বার, RBF কে 3 নাম্বার, CSF কে আমি 4 নাম্বার বলছি। ঠিক আছে, তুমি নিজেই বলো। দেখো প্রথমে থাকে আমাদের লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। তাহলে বলো তো কার সাইজ বড় সবচেয়ে? সিজিয়ামের সাইজ বড়। যদি সিজিয়ামের সাইজ বড় হয় তাহলে তার ল্যাটিস এনথালপি সবচেয়ে কম। তারপরে দেখো তো কার সাইজ আছে? আরবি। তাহলে আরবির সাইজ যেহেতু বড় তাই ল্যাটিস এনথালপি কম। তারপরে কি আছে? সোডিয়াম ও পটাশিয়ামের মধ্যে কে কম আছে বলো? পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের তারপরে হবে, আর কি সাইন দিয়ে দিলাম এটা, আর তারপরে দেখো তুমি একবার সবার সবথেকে বেশি কে হবে বলো তো? NaF। যদি তুমি এখানে LiF যোগ করতে তাহলে LiFটা হাইয়েস্ট হতো। লজিক বুঝতে হলে তার মানে দেখো তুমি যা বুঝলে তার থেকেও বেশি কাজে লাগছে কোনটা বলো তো আমাদের? সেটা হচ্ছে এই বন্ডল্যান্ড ইকুয়েশন, যেটা তোমাকে লিখে দিলাম, এটা কাজে লাগছে। দেখো ক্লিয়ার হ্যাঁ হয়েছে? স্যার, আর্টটা বেশি ভ্যারি করছে অবশ্যই এক্ষেত্রে। আর ভ্যারি করছে না, অনেক সময় Z+Z- চার্জও ভ্যারি করে যায়। তোমাকে যদি এখনই বলতো যে, তোমাকে যদি এখনই বলতো CaO, তোমাকে ধরো বললো, প্রশ্ন দিল যে তুমি বলো যে CaO আর NaF কার ল্যাটিস এনথালপি বেশি, তখন তুমি কিভাবে বলতে? তখন তুমি এভাবে জাজ করতে যে এখানে Ca2+ হয়, O2- হয়, Na+F-। দেখো Ca2+ আর O2- এর যে আর এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য, তখন চার্জ ম্যাটার করবে। তখন চার্জ কার বেশি? এরকম 2+2- মানে 2 দুগুণে 4 হয়, গুণ করলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1ই হয়। তাহলে ল্যাটিস এনথালপি বেশি। এটাও মানে রোল প্লে করে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আর স্যার ডিসপ্রপোর্শনেশন, ওটা বলতে কি রিডক্স রিঅ্যাকশন? ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হচ্ছে এমন একটা রিয়াকশন যে রিয়াকশনে তোমার যে রিয়াক্ট্যান্ট সাইডের কোনো একটা কম্পাউন্ডের কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার প্রোডাক্ট সাইডের সেম এলিমেন্টের অক্সিডেশন নাম্বারের ইন বিটুইন হয়। কথাটা বুঝতে পারলাম? মানে একটা এক্সাম্পল দিয়ে বলে দেবো। স্যার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিন দেখি। বেশ, বলে দিই, দেখাও। দেখো ধরো সাপোজ আমি তোমাকে দিচ্ছি 3Cl O2- একটা এক্সাম্পল নিলাম, সেখান থেকে ধরো তৈরি হচ্ছে Cl- প্লাস 2Cl। আমার এটা মুখস্থ আছে, আমি তোমাকে লিখে দিলাম, তুমি অক্সিডেশন নাম্বারগুলো বার করে ফেলো। দেখো এর অক্সিডেশন নাম্বার বার করলে তুমি পাবে +3, এটা তো -1 দেখতে পাচ্ছ, এটা +5। তাহলে দেখো একবার +3 থেকে একবার -1 হয়েছে, মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে। ডিক্রিজ করার মানে প্রসেসটার নাম রিডাকশন। আবার দেখো +3 থেকে ক্লোরিন থেকে আবার ক্লোরিন বেড়েছে, মানে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে, মানে প্রসেসটার নাম অক্সিডেশন। কিন্তু দেখো এই +3টা, এই যে +3টা অ্যাকচুয়ালি +5-এর থেকে কম, আবার -1-এর থেকে বেশি। তাহলে এই দুটোর মাঝামাঝি কোন একটা হলো, মানে এই -1 আর +5-এর ইন বিটুইন হচ্ছে এই +3টা। তাই এই রিয়াকশনগুলোকে বলা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন। ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। বোঝা গেছে? তাহলে এটার মানে হলো একই কম্পাউন্ডের মধ্যে কাজটা করছে। হ্যাঁ, একটা সেম এলিমেন্ট বোথ সাইডের। আর একটা পার্টনারটাও দেখে না, প্রশ্ন যখন করলে বলে দিই একবার আমি। এর পার্টনার হচ্ছে কম্পোপোর্শনেশন রিয়াকশন। ধরো Pb প্লাস PbO2 থেকে O2 তার সঙ্গে অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন করাচ্ছ, তোমার তৈরি করছে 2PbSO4 প্লাস দুটো জল তৈরি করছে। অক্সিডেশন স্টেট যদি বার করো, এটা Pb0, এখানে Pb4 প্লাসে আছে, এখানে Pb+2। দেখো এখানে কি হচ্ছে আমাদের, একবার Pb4 প্লাস থেকে Pb2 প্লাস, মানে অক্সিডেশন নাম্বার কি হচ্ছে? কমছে। কমছে মানে কি হচ্ছে আমাদের? বিজারণ, রিডাকশন। আর 0 থেকে দেখো কি হচ্ছে একবার আমাদের +2, মানে এক্ষেত্রে অক্সিডেশন আবার বাড়ছে, মানে আমাদের হচ্ছে অক্সিডেশন। দেখো এক্ষেত্রে উল্টো হলো, ঠিক এক্স্যাক্টলি আগেরটার উল্টো হলো। এই +2টা এই রিয়াক্ট্যান্ট সাইটে দুটোর মধ্যবর্তী, তাই এই রিয়াকশনকে বলা হচ্ছে কম্পোপোর্শনেশন রিয়াকশন। মানে উল্টো দিকে ঘটছে। উল্টো, যে কোনো একটা মনে রাখবে, দুটো মনে রাখতে গেলে গুলিয়ে যাবে, তাই একটা মনে রাখবে আর উল্টো অন্যটাকে উল্টে নেবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে, বেশ। বাকিরা সব বুঝলে, যারা যারা ছিলে ক্লাসে শেষ পর্যন্ত আজকে? বিমল সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে ওকে, মৌপ্রিয়া সব ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সায়ন্তী আর সায়ন্তিকা সব হয়েছে? বোঝা গেছে আজকের মতো?
হ্যাঁ স্যার, আরেকটা কোশ্চেন ছিল, ওটা একটু বড় আছে, মানে মুখে বলা যাবে না। বেশ, তুমি পাঠিয়েও লিখে, আমি যদি বলে দেওয়া পসিবল হয় বলে দেবো, নাহলে নেক্সট ক্লাসে অবশ্যই ডিসকাস করে দেবো, ঠিক আছে? ঠিক আর আছে স্যার, আপনাকে অ্যাকচুয়ালি পাঠিয়ে টপিকস দেবো। বললে সবারই লাভ হয়, কারণ সবাই জানতে পারে অ্যান্সারগুলো, সেগুলো হয়তো তোমার প্রশ্ন অন্য কারো ডাউট হতেই পারে আর কি, সে হয়তো লজ্জায় বলতে পারে না। ঠিক আছে, বেশ, তাহলে সব আজকে এইটুকু বুঝতে পারলে সবটা তাহলে। হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, বেশ।